অক্টোবর মাসে আমার ঘরের ভিতরে কি কি গাছ আছে, কি কি পজিশনে আছে, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে ইউকেতে ভাই অনেক ঠান্ডা, রাতে তো একদম 5 থেকে 7 ডিগ্রিতে চলে যায়। আর কারো গার্ডেনে কিছু আছে বলে আমি জানি না, তো আমার গার্ডেন আমি অনেক আগেই সর্ট আউট করে ফেলি। আপনারা অনেকেই জানেন আজকের ভিডিওতে A to Z সব থাকছে। তার সাথে সাথে ইনডোরে, ঘরের ভিতরে এই অক্টোবর মাসে আমার গার্ডেনটির কি অবস্থা, ছোট্ট করে একটি গার্ডেন সাজিয়েছি। চলেন আপনাদের সাথে সেটাই শেয়ার করে নিচ্ছি। এক কর্নার থেকে নিয়ে আরেক কর্নার পর্যন্ত আমার এ ঘরে কি কি গাছ আছে একটু আমরা দেখে নিই। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার বেগুনের গাছ। যে গাছগুলোকে আমি কিছুটা বেগুনের গাছ ঘরে এনে রেখেছি ঠান্ডার জন্য। আর এই যে বেগুনটি, এটি হচ্ছে আমি গাছেই পাকাচ্ছি। আরও একটি পট বাহিরে আছে, গাছে দুটি বেগুন, আর বাকি সব সর্ট আউট হয়ে গেছে আপনারা জানেন। আর এই যে গাছটি ঘরে আনার পর, খাদ্য দেওয়ার পর, আপনারা একটু নিজেরাই দেখেন কি পরিমাণ আবার নতুন করে ফুল দিয়েছে। কিন্তু আমি এগুলোকে হার্ডেনিং অফ না কি বলছি, আমি এগুলোকে ওভার উইন্টারিং করে দিব গাছটি থেকে এই ফলটি তোলার পরপরই। কারণ হচ্ছে আমি নিজেও চাচ্ছি না বেগুন গাছ ঘরে রাখতে, কারণ অতিরিক্ত গাছ রেখে আসলে পোকামাকড়ের হাত থেকে বাঁচানোও কষ্ট। তারপরেও শখ করে এবছর হয়তো বা আমি একটি বেগুনের গাছ ওভার উইন্টারিং করে রাখবো। অবশ্যই আপনাদের সাথে সেই আপডেটও আমি শেয়ার করব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন উইন্ডো সেলে আমার লাউগুলো পাকছে। আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে আগামী বছরের জন্য বীজের লাউ। দেখতেই পাচ্ছেন বাঁশ লাউ থেকে শুরু করে দেশি লাউ, বিন্দু লাউ, পেট মোটা লাউ এবং হাজারি লাউ, যার বীজ অলরেডি হয়ে গেছে। এই বীজগুলো এই যে পাকছে, লাউয়ের বীজগুলো আমিনা বুড়ি মোটেও ডিস্টার্ব করে না, খুব চমৎকারভাবে এগুলো এখানেই আছে। প্রায় এক সপ্তাহর উপরে হয়ে গেছে, কারণ গার্ডেন সর্ট আউট করেছি, সপ্তাহখানিক হয়। এরপর হচ্ছে আমার সাইডে থাকা লাল ডগার পুঁই শাক আমি অনেক খেয়েছি এবং আপনাদেরকে বলেছিলাম যে যতদিন ইচ্ছে আপনারা ডগা পাতা খেতে পারবেন। যখন মনে হবে যে আপনাদের বীজ খেতে ইচ্ছে করছে, বীজ রাখতে ইচ্ছে করছে, তখন আপনারা এক ধরনের খাদ্য ব্যবহার করবেন, যার ফলে অতিরিক্ত এই রকম বীজ হবে। কাঁচা অবস্থায় বড় বড় মাছ দিয়ে খেতে পারেন। এই যে দেখেন, শুধু বীজ না, প্রতিটি জায়গায় জায়গায়, প্রতিটি ডগায় ডগায় আপনারা এখন এই বীজ দেখতে পাবেন। আর আমি এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ারও করেছি যে কোন খাদ্যটি ব্যবহার করলে এই পর্যায়ে আনা যায়। আমি কিন্তু ভাই বীজ চাই না, সামার ভরে শুধু ডগা পাতা চাই, তাই সেই অনুযায়ী খাদ্য দেই। যখন মনে করি যে না, এই গাছটি অনেক হেলদি ও সুস্থ আছে, এই গাছ থেকে কিছু বীজের প্রয়োজন, যেমন কি এই যে দেখতে পাচ্ছেন, এই বীজগুলোকে পাকাবো ইনশাল্লাহ আগামী 2025-এর জন্য। অনেক বীজ করেছি, আর এটা হচ্ছে লাস্ট ব্যাচ আমার। এই হচ্ছে রে ভাই আমার উইন্ডো সেলে রাখা লাল ডগার পুঁই শাকটি। তারপর হচ্ছে টেবিলের উপরের যে কর্মকাণ্ড, ডিম বেগুন, সাদা ডিম বেগুনগুলো অনেকটাই পাকিয়ে আমি গাছ থেকে নিয়ে এসেছিলাম, গাছ পাকনা করে। তারপরও ঘরে আনার পর এই যে দেখেন, স্লোলি যাকে বলে রঙটি পুরোই চেঞ্জ হচ্ছে। এই যে কিভাবে বীজ কালেক্ট করতে হয়, অবশ্যই নতুনদের জন্য আমি একটি আলাদা ভিডিও করে দেব। এতে করে আপনারা নিজেরাও বুঝতে পারবেন কিভাবে বীজ কালেক্ট করতে হয় বেগুন থেকে। আমরা এমন বলবো না যে আমরা সব জানতার শমশের, যারা একদমই নতুন ভিডিও তাদের জন্য। আর যারা জানেন কিভাবে বীজ কালেক্ট করতে হয় তাদের কথা হচ্ছে সম্পূর্ণই আলাদা, কারণ তারা অনেক অভিজ্ঞ। এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার টেবিলের মাঝখানেই বড় একটি নাগামরিচের গাছ। এই নাগামরিচ থেকে আমি অনেক খেয়েছি, দিয়েছি, গিফট করেছি। এরপরও অজস্র মরিচ, আপনারা দেখেন অজস্র মরিচ কিন্তু আবার নতুন করে এসেছে। তো এই মরিচগুলো আমি আর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত রাখবো না, এই ছোট অবস্থায় আমি তুলে ফেলবো। এর কারণ হচ্ছে নাগামরিচের গাছে অতিরিক্ত ছোট ছোট সাদা অ্যাফিড পোকা, যেটা হচ্ছে সবুজ না, ছোট ছোট সাদা যেটা, সেটা হয়। তো বারবার নিয়ে ওয়াটার ওয়াশ করানো বাহিরে, আমার এমনিতেই ঠান্ডায় আইস বার্ন হয়, আমি চাই না যে এগুলোকে ওয়াটার ওয়াশ করানোর জন্য বাহিরে নেই। আর আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন সবাই জানেন যে আমি ঘরে কখনো বাগ কিলার স্প্রে করি না, সেটা আমার নিজের বানানো হোক বা না হোক। অনেক সময় করি যেটা একদম অতিরিক্ত প্রয়োজন না হলেই না। তো এই জন্য আমি এই যে বোম্বাই মরিচ গাছ যা আছে ছোট ছোট সব তুলে আমি গাছটাকে একদমই ছোট করে দিব, যেটাকে বলে
বলা হয় ওভার উইন্টারিং। অবশ্যই এটা আমি করে ফেলবো, কারণ আমি চাই না সেই ঝামেলায় জড়াতে। এই জন্য এই যে এই বোম্বাই মরিচ গাছটা হচ্ছে টেবিলে আছে, আর ওই যে কর্নার থেকে দেখতে পাচ্ছেন, আর ফ্লোরে আছে হচ্ছে ওইটা, ওই যে দেখেন। তারপরে হচ্ছে একটি পাত্রে বিভিন্ন ধরনের বীজ শুকানো হচ্ছে, করলার বীজ, কুমড়ো বীজ, তারপরে হচ্ছে সিমের বীজ, এই যে অনেকগুলো হয়েছে। এগুলো হচ্ছে আমার মরিচের বীজ, দেশি মরিচ, জাতের ঝাল। কাঁচা মরিচ, নর্মাল মরিচও একা আমি খেতে পারিনি, এতটা ঝাল হয়েছিল, সব বাইরে থেকে তুলে ফেলেছি। আর এর আগেও দেখেছেন যে আমি বুলেট চিলি, নতুন একটি 5 লিটারের তেলের গ্যালনে নতুন মাটি দিয়ে এই বুলেট চিলিটি আমি বাইরে থেকে এনেছি। এটাকেও আমি ওভার উইন্টারিং করে ফেলবো। গাছ থেকে বেশ কয়েকটা বীজ রাখার জন্য আমি এই যে মরিচ পাকাচ্ছি, পাকানোর পরে বাকিগুলো আমি কাঁচা অবস্থায় তুলে ডিপ করব। এরপর এটাকে আমি ওভার উইন্টারিং করে রেখে দিব নেক্সট ইয়ারের জন্য ইনশাল্লাহ। আর ওভার উইন্টারিং যখন করব আমি অবশ্যই শেয়ার করব। এই যে আপনাদের আমি একটু দেখাচ্ছি, এটা হচ্ছে চারাপিতা, যাকে বলা হয় বিশ্বের সবচাইতে দামি মরিচ। এই যে আমি একটি মরিচ সহ এটাকে আমি ওভার উইন্টারিং করেছি। এই যে দেখেন, এই যে ওভার উইন্টারিং এত বড় ঝাপটানো গাছটাকে আমি সমান করে কেটে দিয়েছি। সাইড থেকে বেশ কয়েকটি ব্রাঞ্চ ছিল, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ছিল একটি ব্রাঞ্চ, এখানে ছিল একটি ব্রাঞ্চ, ওই পাশে ছিল। আমি তিনটি ব্রাঞ্চ ফেলে তারপরে হচ্ছে না, তিনটি না, এই যে এখান থেকে একটি ফেলেছি, 4টি ব্রাঞ্চ, 4টি আলাদা এরকম ডাল ফেলে আমি একদম মাথা সমান করে কেটেছি। এখন যে কাজটি করব আমি দেখাচ্ছি ওভার উইন্টারিংটা কিভাবে করব। এই যে দেখতে পাচ্ছেন, আমি এই ডালের কিন্তু সব পাতা ফেলে দিলাম। এই রকম করে প্রত্যেকটি পাতা ফেলে শুধু ডালটি রাখবো। কিভাবে রাখবো, কারণ মরিচ গাছে অনেক পোকা হয়, অবশ্যই পরবর্তী ভিডিওতে সেটাও শেয়ার করব যে কি পর্যায়ে রাখলে, কি ইউজ করলে আপনাদের এই ডালগুলোতেও কোনো রকম অ্যাফিড পোকা হবে না। এরপর এই যে আরও একটি পটে আমার ডিম বেগুন রয়েছে, সাদা আর কালো বেগুন, দেশি বেগুন। সো এই পটটিও আমি ঘরে এনে রেখেছি শুধুই মাত্র একদম গাছ পাকনা করার জন্য। আর এগুলো ওভার উইন্টারিং করে রাখার ইচ্ছে নেই, তারপরে যদি দেখি যে পোকামাকড় তেমন ধরেনি, কনজারভেটিভে গরম যেমন হয় ঠান্ডাও কিন্তু তেমন হয় ঠান্ডার সময়। যদিও আমার 24/7 হিটিং সিস্টেম থাকে, তারপরেও রাতে ঠান্ডা হয়েই যায়। তো এই জন্য আমি নিজেও এখনও শিওর না যে এগুলিকে ওভার উইন্টারিং করে আমি রাখবো কিনা। তো এই হচ্ছে আমার ডাইনিং টেবিলের এপাশ থেকে নিয়ে ওই পাশ পর্যন্ত গাছের আনাগোনা, ওই যে দেখতেই পাচ্ছেন। তারপর আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার আরও একটি নাগামরিচের গাছ। এটা হচ্ছে 2023-এ আমাকে সফলতা দিয়েছে অনেক। 2023 ভরে খেয়ে ওভার উইন্টারিং করে ঘরে রেখেছিলাম, 2024-এ বাহিরে নিয়ে এ থেকে আমি অনেক বাচ্চা খেয়েছি, অনেক 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 অনেক। আর এই যে অবশিষ্ট দেখতে পাচ্ছেন, এই যে বাকি মরিচগুলো পাকছে, এগুলো থেকে বীজ হবে ইনশাল্লাহ। এগুলি অনেক জাতের মরিচ যাকে বলে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই গাছটাকেও আমি ওভার উইন্টারিং করে দেবো 80% মরিচ পাকার পরপরই। বাকিগুলো যদি না পাকে আমি তুলে ফেলবো, সেটা যদি ছোটও থাকে ম্যাটার করে না। এটাকে আমি হেলদি রাখবো এবং 2025-এর জন্য। আর এই হচ্ছে আমার স্কচ বনেট ছিল, যা আপনারা এর আগে মরিচটি দেখেননি যে দেখতে কেমন। এটা হচ্ছে স্কচ বনেট, এটা আমি অগাস্টের লাস্ট উইকে গাছ লাগিয়েছি। অগাস্টের লাস্ট উইকে, তার মানে তেমন সময় পাইনি, তাই বাইরে থেকে সরাসরি ঘরে নিয়ে এসেছিলাম অনেক ফুল অবস্থায়। আলহামদুলিল্লাহ এই হচ্ছে স্কচ বনেট। এই যে দেখেন, যারা কখনোই দেখেননি তাদের জন্য আমি বলে দিচ্ছি স্কচ বনেট দেখতে কেমন। এই যে বেশ কয়েকটি হয়েছে, তাই আমি আপনাদের দেখালাম। আবার ওই যে দেখেন, ওইখানেও আমি একটু দেখাচ্ছি, এই যে দেখেন আলহামদুলিল্লাহ। আর অনেক বেশি আপনার কি বলে, অনেক 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 বেশি ফুলও এসেছে। সো ইচ্ছে আছে সবগুলো মরিচ যেন হয় ওই রকম করতে। তারপরে এটাকে আমি ওভার উইন্টারিং করব। 5 লিটারের তেলের গ্যালনে খুবই চমৎকার পুঁইশাকটি। এটার থেকে অনেক পরিমাণ ডগা ডাল পালা খেয়েছি, গতকালকেও কিছুটা ডিপ ফ্রিজ করেছি 2 জিপলক ব্যাগের মতন। আর এই যে দেখেন কি পরিমাণ মোটা তাজা আমার এই পুঁইশাকের ডালটি। আমি একটু অপোজিট সাইড থেকে গিয়ে দেখাচ্ছি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই যে দেখেন অনেক বেশি মোটা মোটা হচ্ছে। এই যে দেখেন, আপনারা একটু দেখলেই বুঝবেন কি পরিমাণ তাজা মোটা আমার এই পুঁইশাকের ডাল এবং ডগাগুলো। আর এই পুঁইশাকের মাটি এবং পুঁইশাক গাছটি অতিরিক্ত
আপনার পুষ্টিতে পুষ্টি পাচ্ছে, পুষ্টিহীনতায় ভুগছে না, তা বোঝার একটি উপায় আমার এই পটে কিন্তু মাশরুম হয়েছে। আপনারা ভালো করেই জানেন যে মাটিতে পিএইচ লেভেল ঠিক থাকে সেই মাটিতেই কিন্তু মাশরুম হয়, আর সেই মাশরুমকে মাশরুম কম্পোস্ট বলা হয়, যা গাছের জন্য অনেক ভালো। তো এই যে দেখতে পাচ্ছেন পটে খুব ভালো পরিমাণে খাদ্য পাওয়ার কারণে নিজে নিজেই দেখেন মাশরুম গজিয়েছে, তার মানে এই পটে পিএইচ লেভেলটা একদমই পারফেক্ট আছে। এই হচ্ছে পুঁইশাক, তারপরে হচ্ছে আমার ইনডোর প্লান্টগুলো খুব হেসে খেলে বড় হচ্ছে, আর এই হচ্ছে আমার কালো কচুর বাচ্চা। এটি হচ্ছে কালো সুরমা কচু, যেটা আমাকে বিজিএসের নুরজান আপু দিয়েছিল গত বছর 2023-এর অক্টোবরে। তো অক্টোবর থেকে ঘরে রেখে আমি এই সামারে কিন্তু বাহিরে নিয়ে স্থানান্তর করেছি, ওই যে দেখতে পাচ্ছেন বড় পটে। সো এই সামার ভরে খেয়েছি। সো আমি জানি না যে এটা পট থেকে গোড়া থেকে কেটে ফেললে পরবর্তী বছর আপনারা আর বাচ্চা পাবেন কিনা, কারণ এই কালো কচুর কিন্তু আমার প্রথম ফলন। তাই আমি সিকিউর থাকার জন্য একটি বাচ্চা গতকালকেই তুলে এখানে রেখেছি, যেন যদি আমার বড় পট থেকে আগামী বছর বাচ্চা না বের হয়, আমি যেন এটাকে আবার বাহিরে স্থানান্তর করতে পারি। এরপর এই যে আরও একটি ইনডোর প্লান্ট চমৎকারভাবে বাড়ছে, আর সাইডে থাকা পুঁইশাকটিও হাত পা খেয়েও শেষ করতে পারছি না, দুদিন পর পরে কাটি, দুদিন পর পরে হাত পা গজায়। সো যারা কচু সম্বন্ধে অনেক কিছু জানতে চান অবশ্যই আলাদা করে প্রশ্ন করবেন, উত্তর দিব। এটা হচ্ছে কালো কচু, এটা কিন্তু পার্পেল ডগার কচু না। ভিডিওটি আমি আর তেমন বেশি বাড়াবো না। আমার পুকুর পাড়ে যে কচু দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে পার্পেল ডগার কচু, সেগুলি গোড়া থেকে একদম কেটে খেয়ে ফেলে আমি প্রতি বছর, আর এখান থেকে আবার ওঠে। 2018 থেকে এই সিলসিলা চলেই যাচ্ছে। আমাকে এই পার্পেল ডগার কচু কখনোই নতুন করে করতে হয়নি, আমি এখান থেকে তুলে ওইখানে বংশবৃদ্ধি করেছি। এবছর প্রথম আমি আপনাদের একটু কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য, যে এবছর প্রথমে আমি ওইখান থেকে এই যে দেখেন এখানে পার্পেল ডগার যে কচু তার বংশবৃদ্ধি করেছি। এই যে দেখেন এটা হচ্ছে কালো কচু, আর এটা হচ্ছে পার্পেল ডগার কচু। এই যে দেখেন, যার পাতা দেখলে মন প্রাণ ভরে যাবে, একটি পাতার নিচে আপনারা দুজন লোক অনায়াসে বসে থাকতে পারবেন। তো এইখানের কচুর যে ডগা পাতাগুলো এগুলো সব আমি প্রিজার্ভ করে ফেলেছি, মেন কচু গাছটাও আমি ইনশাল্লাহ কেটে ফেলবো। সো এই হচ্ছে আমার পার্পেল ডগার কচু। এই জন্য আমার পার্পেল ডগার কচু নিয়ে টেনশন নেই, আমি সেখান থেকে বাচ্চাও তুলি না, সেখান থেকেই হয় আবার প্রতি বছর। কালো কচু সম্বন্ধে যেহেতু আইডিয়া নেই তাই আমি এটা তুলে নিয়ে এসেছি। সামনের বছর যদি দেখি ওই পট থেকে কালো কচু নিজে নিজে বের হয়েছে, তাহলে পরবর্তী বছর থেকে এমন বাচ্চা আর আলাদা করে তুলে আনার কোনো প্রয়োজন নেই। সারা সামার ভরে যারা দেখেছেন আমার গার্ডেনে গাছপালা, এখন হচ্ছে উইন্টারেও দেখবেন আমার ঘরে গাছপালা প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেইগুলো। এরপর হচ্ছে সবচাইতে বড় যে গাছটি আমার পছন্দের ফায়ার বাস্কেট, এইগুলো থেকে অনেক বেশি বীজ করব। তাই এই যে এখন কিন্তু মরিচ যেমন প্রতিদিন খাচ্ছি, তেমন কিন্তু এই যে দেখেন পাকাচ্ছিও, প্রচুর পরিমাণে মরিচ কিন্তু পেকেছে, এগুলো হচ্ছে সব বীজের জন্য। তো আশা রাখছি আপনারা বুঝতেই পারছেন যে আমি আমার ঘরের কোন সাইড থেকে কোন সাইড পর্যন্ত গাছপালা রেখেছি বাচ্চা কাচ্চার জন্য। তো মাঝখানে জায়গা কখনোই নষ্ট করি না, আপনারা জানেন উইন্ডো সিলে যতটুকু ধরে আমি ততটুকুই চেষ্টা করি গাছপালা রাখার, কারণ বাচ্চাদের প্রায়োরিটি হচ্ছে আপমোস্ট, তাদের কাছে ভাই অন্য কোনো কিছুর প্রায়োরিটি কাজ করে না। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট টু লাস্ট আপনারা যারা গাছগুলো দেখলেন, যেখানে যেখানে গাছের ফলনগুলো পেকেছে ফলগুলো, সেই ফলগুলো থেকে বীজ করা হবে। অবশ্যই labonykitchen.co.uk/shop, সেখানে নজর যদি রাখেন আপনারা অনায়াসে এই ধরনের সবজির বীজ পেয়ে যাবেন। তাছাড়া এবছরের মতন আগামী বছরও আপনারা ফুল প্রোটেক্ট হিসাবে যা পাবেন, পুরোপুরি প্রোটেক্টিভ সহজেই যাকে বলে আমার লাইফ প্লান্ট, এবছর যেমন আপনারা পেয়ে সফল হয়েছেন, ইনশাল্লাহ আগামী বছরও আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল এবং ওয়েবসাইটে নজর রাখবেন। তো অক্টোবরের আপডেটটি দেখে কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। বিদায় নিচে আজকের মতো আল্লাহ হাফিজ।